ভয়ঙ্কর কালো জাদুর কারণে ধ্বংস হয়ে গেছে পুরো গ্রামটি। আর এটা যেন কালো জাদুর এক নির্মম পরিণতি, যা আমাদের আশেপাশে প্রতিনিয়তই ঘটে। আর এই মেয়েটিকে কালো জাদু করা হয়েছে। সে সবসময় তার স্বপ্নে ধ্বংস হয়ে যাওয়া সে গ্রামের একটি পরিবারকে দেখে। কোনো কিছুতে সে এর সমাধান করতে পারে না। অবশেষে সে জানতে পারে মৃত্যুই তার একমাত্র পথ। সে কি পারবে সব সমস্যার সমাধান করতে? জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। গল্পটি শুরু হয় 2022 সালের ইস্তানবুলে, আর যেখানে একটি মেয়ের নাম হচ্ছে দামলা। দামলার বান্ধবী তার অতীতের সমস্যা নিয়ে তাকে জিজ্ঞাসা করে। আসলে অনেক বছর ধরে দামলা মানসিকভাবে কিছুটা অসুস্থ এবং প্রায় সে অদ্ভুত ভ্রম বা স্বপ্ন দেখে, আর যেগুলোর বাস্তবে কোনো অস্তিত্বই নেই। তাই তার বান্ধবী আজ তাকে একটা ওঝার ঠিকানা দেয়, আর যিনি নাকি এসব সমস্যার সমাধানও করতে পারেন। দামলা যখন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছিল, তখন তার আচরণ থেকে বোঝা যায় এই ঘটনার কারণে সে ভেতর থেকে একদমই দুর্বল হয়ে পড়েছে। আর লিফটে ঢুকে সে নিজের ফ্লোর সেট করার পর হঠাৎ লিফটটি সমস্যা করে এবং সেখানে বিদ্যুৎও চলে যায়। দামলা ভয়ে ভয়ে ফোনের ফ্ল্যাশ অন করে। হঠাৎ সে ফ্লোরের দিকে তাকালে একটি ভয়ানক চেহারার বাচ্চা সে দেখতে পায়। সে বাচ্চা তাকে বারাস নামক একটি গ্রামের কথা বলে এবং তাকে সেখানে যেতে বলে। দামলা এতটাই ভয় পেয়ে যায় যে সে বুঝতে পারে এগুলো তার ভ্রম। সে তাড়াতাড়ি লিফট থেকে বের হয়ে নিজের হাজব্যান্ডকে সবকিছু খুলে বলে, কিন্তু তার হাজব্যান্ড তাকে বারবার বোঝায় এগুলো তার মনের ভ্রম। আর দামলার কাছে মনে হয় এগুলোর পেছনে সত্যিই কোনো কারণ আছে। আর এর পরদিনই দামলা তার বান্ধবীর পরামর্শে এই ওঝার কাছে যায়। সেখানে পৌঁছে দামলা সবকিছু তাকে খুলে বলে। ওঝা তাকে বারবার জিজ্ঞাসা করে সে কি বাচ্চাটাকে চেনে। দামলা তাকে জানায় সে ওই বাচ্চাটাকে চেনে না, তবে তার মনে হয় ওই বাচ্চাটা তাকে চেনে। ওঝা তখন তাকে বলে যতদিন দামলা তাদেরকে ভয় পাবে ততদিন তারা তার পিছু করবে। ওঝার অন্ধমাকে দামলার সামনে নিয়ে আসে, তারপর দামলাকে তার চোখের দিকে তাকাতে বলে। দামলা কিছু সময়ের জন্য তার চোখের দিকে তাকালে সে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায়। এরপর ওঝা তাকে জানায় এইগুলো সারা জীবনই তার পিছু করবে, যতদিন না তাদের শর্তগুলো পূরণ হয়। দামলা বাড়ি ফিরে এসে তার হাজব্যান্ডকে সবকিছু জানায়, কিন্তু সে কিছুতেই এগুলো বিশ্বাস করতে চায় না। আগামী এক সপ্তাহের জন্য তার হাজব্যান্ড শহরের বাইরে যাচ্ছে, তাই সে দামলাকেও তার সাথে নিতে চায়। কিন্তু দামলা তাকে বলে তার অফিসের কিছু কাজ আছে। আর রাতের বেলা দামলা একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যেখানে সেই ওঝার মায়ের সাথে সে বাচ্চাটা তাকে কিছু একটা বলছে, এবং পরে তারা দামলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করে। আর এতেই তার ঘুম ভেঙে যায়। তার কিছুতেই ঘুম আসে না, তাই সে তার ল্যাপটপটি বের করে এবং বারাস নামক সেই গ্রামের খোঁজ করতে শুরু করে দেয়। পরদিন সকালে তার হাজব্যান্ড চলে যাওয়ার পর দামলার মোবাইলে তার বান্ধবীর কল আসে এবং তার বান্ধবী তাকে জানায় গতকাল যে ওঝার কাছে সে গিয়েছিল সে ওঝার মা আজকে মারা গিয়েছে এবং সে মৃত্যুর আগে দামলাকে দ্রুত সে গ্রামে যেতে বলেছে। দামলা তার বান্ধবীকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানতে পারে না। দামলা এখন ল্যাপটপে সে গ্রামের লোকেশনটি বের করে এবং বেরিয়ে পড়ে বারাস গ্রামের দিকে। জঙ্গলের মধ্য দিয়ে যেতে যেতে অনেকটাই রাত হয়ে যায়। এক সময় সে বারাস গ্রামের সাইনবোর্ডটি দেখতে পায়। গ্রামে যাওয়ার পর সে প্রথমে গ্রামে একজনের সাথে কথা বলে, যার নাম হচ্ছে হুইসেল। সে এখানে বেড়াতে আসা মানুষদেরকে থাকার ব্যবস্থা করে থাকে। আর হুইসেল তাকে জানায় অনেক আগে এই গ্রামে মানুষের বসতি ছিল, কিন্তু এখন মাত্র 4-5 জন মানুষ এখানে থাকে। আর বেশিরভাগ সময় শুধুমাত্র তারাই এই গ্রামে আসে যাদের আত্মীয় স্বজনদের কবর এই গ্রামের পাহাড়ে আছে। হুইসেল দামলাকে সাবধান করে দেয় সে যেন ভুলেও উপরতলায় না যায়, কারণ সেখানে অনেক পুরাতন জিনিসপত্র আছে যেগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু দামলা উপরতলায় যাওয়ার জন্য একদমই ধৈর্য রাখতে পারে না। সেখানে কিছু পুরাতন জিনিস সে দেখতে পায় এবং তখনই তার মোবাইলে একটি কল আসে। তার হাজবেন্ড তাকে ফোন করেছে। দামলা তাকে জানায় সে তার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছে। রাতের বেলা পুরো গ্রাম মানুষের অনুপস্থিতি সত্ত্বেও এক পরিত্যক্ত বাড়িতে এক রহস্যময় নারী বন্দী রয়েছে, আর যার ভাই তাকে কালো জাদুর অপরাধের শাস্তি দিচ্ছে, কারণ এই নারী কোনো এক সময়ে কালো জাদুর সাহায্য নিয়ে তার প্রথম স্বামীকে মেরে ফেলেছিল। আর তখনকার সময় কালো জাদু ছিল এক জঘন্য অপরাধ, যেখানে এই দোষে যারা দোষী হয় তাদের একমাত্র শাস্তি হয় মৃত্যুদণ্ড। তাই নিজের আপন ভাই হওয়া সত্ত্বেও সে নিজের বোনকে দিনের পর দিন কালো জাদু করার অপরাধে এইভাবে শাস্তি দিয়ে আসছে। এই সময় দামলা উপরতলায় ঘুরে নিচে ফিরে আসে এবং সে
ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ তার পেছনে একটি অশরীরী পরিবারকে সে দেখতে পায়। পরিবারের মধ্যে সে ভয়ানক বাচ্চাটাও আছে। তারা দামলাকে কিছু বলতে চায়, কিন্তু দামলা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গলের মধ্য দিয়ে পালাতে পালাতে দামলা একটি পরিত্যক্ত বাড়ি দেখতে পায়, যেখানে সে রহস্যময় নারীটিকে আটকে রাখা হয়েছে। তার সামনে বিভৎস চেহারার একটি দানব আসে, আর দামলা তখন বুঝতে পারে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। এখন সে এমন একটি জায়গা দেখেছে যা সে আগে কখনোই দেখেনি। পরদিন সকালে যখন হুইসেল দামলার খোঁজ নিতে আসে, তখন দামলা তাকে তার স্বপ্ন দেখার জায়গাটার বিবরণ দেয়। আর হুইসেল তাকে জানায় সত্যি সত্যি গ্রামে এমন একটা জায়গা আছে, আর গ্রামের পিছনের রাস্তা দিয়েই সেখানে যাওয়া যায়। কিন্তু সেটা খুবই বিপজ্জনক জায়গা, কারণ একটা সময় সেখানে কালো জাদুর এক বিশাল বড় আস্তানা ছিল। তাই সেখানে যাওয়া দামলার জন্য মোটেও ঠিক হবে না। কিন্তু দামলা তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে নিজের গাড়ি নিয়ে সেই ঠিকানা অনুযায়ী সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ জায়গাটা তার হুবহু স্বপ্ন দেখার মতোই ছিল। এক ফোঁটো পার্থক্য নেই। সে নিজের ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। হঠাৎ এক বৃদ্ধা মহিলা আচমকা এসে তাকে ভয় পাইয়ে দেয়। বৃদ্ধা তাকে বলছে, তুমি এখানে কেন এসেছো? এই জায়গাটা মোটেও নিরাপদ নয়। বারবার তাকে এখান থেকে চলে যেতে বলছে। এক সময় দামলা পাশের বাড়ি থেকে একটা আওয়াজ পেয়ে সেদিকে তাকায়, কিন্তু যখন সে আবারও বৃদ্ধার দিকে তাকায়, দেখে সে মহিলা অনেকটাই দূরে চলে গেছে, আর যেটা মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয়। দামলা তেমন গুরুত্ব না দিয়ে আবার সে ভিডিও রেকর্ড করতে শুরু করে। হঠাৎ এক ব্যক্তি তার সামনে চলে আসে, আর এটাই হলো সেই ব্যক্তি যে নিজের বোন অর্থাৎ সে রহস্যময় নারীকে আটকে রেখেছে। আর এই লোকটার নাম হচ্ছে সিদ্ধার্থ। সে দামলাকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। দামলা তাকে মিথ্যা কথা বলে। সে বলে সে এক সংবাদ মাধ্যম থেকে এখানে এসেছে এবং গ্রাম সম্পর্কে সে কিছু লিখতে চায়। সিদ্ধার্থ তাকে সাবধান করে দেয় এই জঙ্গলের অংশে অনেক বিপদ আছে এবং তাকে এখান থেকে পাঠিয়ে দেয়। সেদিন রাতে দামলা যখন নিজের মোবাইলে ভিডিও ফুটেজগুলো দেখছিল, সে খেয়াল করে যখন বিদ্যা তাকে সাবধান করছিল তখন ফোনের ক্যামেরা তার দিকে থাকলেও আসলে সেখানে কিছুই রেকর্ড হয়নি। সেখানে কেউ ছিল না, শুধু সে খালি একটা ফোন একটা জায়গায় ধরে রেখেছে, যা তাকে খুবই অবাক করে দেয়। সেই রাতে দামলা উপরতলা থেকে কিছু একটার আওয়াজ শুনতে পায়, আর বিষয়টা যাচাই করতে সে ওই দিকে যায়। কিন্তু দরজা খোলার পর সে কিছুই খুঁজে পায় না, বরং সেখানে একটি অদ্ভুত ছবি সে দেখতে পায়। আর ছবির মধ্যে একটা মেয়ে ছিল, আর এই মেয়েটা হুবহু দেখতে তার মতোই ছিল। অবাক হয়ে সে বাকি জিনিসগুলো দেখতে শুরু করে, কিন্তু পরে যখন সে আবার ছবিটার দিকে তাকায়, সেখানে কোনো ছবিই নেই, শুধু একটা ভাঙা ফ্রেম রয়েছে। তার মাথায় শুধু ওই ওঝার কথাগুলোই ঘুরছে, যে বলছিল নিজের মধ্যে ভয়টাকে আর বাড়তে দিও না, তুমি যতই ভয় পাবে ততই তারা তোমাকে আঁকড়ে ধরতে শুরু করবে। গভীরে গিয়ে দেখো তারা তোমাকে আসলে কি বলতে চায়। তাই দামলা এবার মনের ভেতরে সাহস নিয়ে সবকিছু বোঝার চেষ্টা করে। হঠাৎ এক অদৃশ্য হাত তাকে ঘরের ভিতর টেনে নিয়ে যায়, কিন্তু পরের সময় সেটি সম্পূর্ণই গায়েব হয়ে যায়। দামলা তার আশেপাশে সব জায়গায় অদৃশ্য ছায়ার উপস্থিতি অনুভব করে, কিন্তু কোথাও তাদের দেখা পায় না। সেগুলো তার ঘাড়ের কাছেই রয়েছে, কিন্তু দামলা বুঝতে পারে না। তবে সে সেখানে ওই মৃত পরিবারের একটি ফ্যামিলি ফটো খুঁজে পায়, যেটাকে সে নিজের কাছেই রেখে দেয়। পরদিন সকালে উইসেলকে দামলা এই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, আর উইসেল তাকে জানায় সে বিশেষ কিছুই জানতো না, তবে তার মায়ের কাছে এই পরিবার সম্পর্কে অনেক গল্প সে শুনেছে। আর এই পরিবারের দুই ভাই ছিল, ছোট ভাইয়ের নাম ছিল কামাল আর বড় ভাইয়ের নাম ছিল হাসান। গ্রামে খুবই একটা সুন্দরী মেয়ে ছিল, আর যার নাম ছিল খাদিজা। কামাল এবং খাদিজা একে অপরকে ভালোবাসতো, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন বড় ভাই হাসান ওই মেয়েটাকে পছন্দ করতে শুরু করে। আর গ্রামের একটা ট্র্যাডিশন ছিল, যে পরিবারের বড় ছেলে সেই আগে বিয়ে করবে। হাসান তার ছোট ভাইকে ধোকা দিয়ে সে তার বাবার কাছে গিয়ে বলে খাদিজাকেই তার পছন্দ। কামাল তো হাসানকে মন থেকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু 1 বছরের মাথায় হাসান মারা যায়, যার কারণে গ্রামের রীতি অনুযায়ী কামালের সাথেই খাদিজার বিয়ে হয়ে যায়। কিন্তু তাদের সংসারও বেশি দিন টিকে থাকতে পারেনি। শোনা গিয়েছিল কামাল নাকি 2 বার খাদিজাকে মারার চেষ্টাও করেছে। একদিন কামাল নিজের ছেলেকেও গলা টিপে হত্যা করে, আর এরপর সেও এই দুনিয়া ছেড়ে চলে যায়। এরপর থেকে এই গ্রামে একটা অভিশাপ নেমে আসে। একে একে বহু লোক অদ্ভুতভাবে মারা যেতে শুরু করে, যার কারণে গ্রামে বেশিরভাগ মানুষ ভয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়, আর এই গ্রামটা হয়ে যায় জনশূন্য একটা বসতি। এগুলো শুনে দামলা খুবই অবাক হয়ে যায়, কারণ ফ্যামিলি ফটোতে যে কয়জন রয়েছে তাদের প্রত্যেককে সে স্বপ্নে ভয়ানক রূপে দেখেছে। এমনকি পরিবারের সেই ছোট সন্তানও অনেকদিন ধরে তাকে ভয় দেখিয়ে আসছে। তাকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই হবে, তার সাথে এই পরিবারের কি সম্পর্ক থাকতে পারে, তারা কেন বারবার তার স্বপ্নে আসছে, তারা তাকে কি বলতে চায়। দামলা আবারও হুইসেলকে খাদিজার কথা জিজ্ঞাসা করে, কিন্তু তখন হুইসেল জানায় খাদিজাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মানুষদের মুখে শোনা যায় কালো জাদু করার কারণে খাদিজাকে নাকি জিনেরা উঠিয়ে নিয়ে গেছে। আর এখানে বের হয়ে আসে আসল রহস্যময় ওই নারীর বিষয়,
গল্পের প্রথম ধাপে আমরা যে রহস্যময় নারীকে দেখেছি, যে তার ভাইয়ের হাতে কালো জাদু করার অপরাধে বছরের পর বছর সে পরিত্যক্ত বাড়িতে শাস্তি ভোগ করছে, সেই হলো খাদিজা। তবে দামলা এখন মাত্র হুইসেলের মুখে যা শুনেছে সে ততটুকুই জানে। এখন শুধুমাত্র খাদিজার একমাত্র ভাই সিদ্ধার্থই বেঁচে আছে তার পরিবারের মাঝে। দামলা সেদিন সিদ্ধার্থের সাথে দেখা করতে যায়। প্রথমে দামলার সাথে সিদ্ধার্থ সুন্দরভাবে কথা বলে, কিন্তু দামলা যখন খাদিজার সম্পর্কে জানতে চায় তখন সিদ্ধার্থ তাকে সেখানে মাথা ঘামাতে নিষেধ করে দেয় এবং সে জানায় এই ঘটনার বহু পুরনো এবং এটা সবাই ভুলে গেছে। তারপর সে দামলাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে সিদ্ধার্থের স্ত্রী ফাতেমা সে হয়তো কিছু একটা বলতে চায়, কিন্তু স্বামীর কারণে সে নিজের মুখটি বন্ধ রাখে এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অপরদিকে সে পরিত্যক্ত বাড়িতে খাদিজা নিজের পরিবারকে বারবার এক ভয়ানক রূপে দেখতে পায়, কারণ সে কালো জাদুর প্রভাব এখনো বহাল রয়েছে। খাদিজা সবসময় তাদের কাছে ক্ষমা চায়, তারা যেন তাকে মুক্তি দিয়ে দেয়, কিন্তু খাদিজার শাস্তি যেন দিন দিন বেড়েই চলেছে। আর আজকে শেষবারের মতো সিদ্ধার্থ খাদিজাকে তার পরিবারের কবরের সামনে নিয়ে আসে, যেন শেষবারের মতো সে ক্ষমা চেয়ে নেয়। সিদ্ধার্থের ঘৃণা খাদিজার প্রতি দিন দিন বেড়েই যাচ্ছে। প্রত্যেকবার তার খোঁজ নিতে আসার সময় সে মনে মনে দোয়া করে যেন সেখানে গিয়ে খাদিজাকে মৃত অবস্থায় দেখতে পায়। আর জীবনযাত্রার নির্মমতার সাক্ষী হয়ে খাদিজাও আর নিজে বেঁচে থাকার আগ্রহ পায় না। তার ভাই কিভাবে তাকে এতটা ঘৃণা করতে পারে। খাদিজা বহুবার সিদ্ধার্থকে বলেছে কালো জাদু সে করেনি, কিন্তু সিদ্ধার্থ তার কোনো কথাই বিশ্বাস করে না। আজ হঠাৎ খাদিজাকে সে সেখানে রেখে বাড়ি ফেরার সময় একটা অশরীরী তার পিছু করে। ভয়ে সিদ্ধার্থ সামনে এগোতে গেলে হঠাৎ সে নিজেকে একটা কবরের মধ্যে খুঁজে পায়। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতেই পিছনে তাকিয়ে দেখে একটা ভয়ানক দানব তাকে আঁকড়ে ধরতে ছুটে আসছে। এরপরই তার ঘুম ভেঙে যায় এবং বুঝতে পারে এটি আসলে তার স্বপ্ন ছিল এবং সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কিন্তু এর অবশ্যই একটি কারণ আছে। পরদিন রাতে দামলা ঘুমের মধ্যে উপর থেকে একজনের ডাক শুনতে পায়। উপরে যাবার পর সে অদ্ভুতভাবে কালো জাদুর চর্চা এবং অদ্ভুত কিছু দৃশ্য দেখতে পায়, যেগুলোর কারণে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। সকাল হলে হুইসেল যখন ভেতর থেকে দামলার কোনো সারা শব্দ পাচ্ছিল না, তখন সে ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় দামলা খুবই অদ্ভুত অবস্থায় আহত হয়ে সিঁড়িতে পড়ে আছে। হুইসেল সাথে সাথে গ্রামের একমাত্র চিকিৎসক সিদ্ধার্থের স্ত্রী অর্থাৎ ফাতেমাকে ডাক দেয়। ফাতেমা দামলা চেক আপ করে জানতে পারে তার প্রেশার লো হয়ে গেছে, কিন্তু যখন সে দামলার হাতে একটি অদ্ভুত দাগ দেখতে পায় তখন সে ভয় পেয়ে ওঠে এবং সে সাথে সাথে সেখান থেকে বের হয়ে যায়। এমনকি হুইসেলকেও সে কিছুই বলে না। সেই রাতেই কাপড় সেলাই করতে করতে ফাতেমা দেখে তার হাজবেন্ড সিদ্ধার্থ এক ভয়ানক চেহারায় তার সামনে এগিয়ে আসছে এবং তার সাথে খাদিজাও আছে এবং খাদিজা তাকে বলছে যে সত্যকে লুকিয়ে রাখে সেও সমান দোষী। এই বলে সিদ্ধার্থ তার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে। আর তখনই ফাতেমার হুঁশ ফিরে আসে আর সে বুঝতে পারে সত্যিটা লুকিয়ে রাখা তার মোটেও উচিত হবে না। কিন্তু কি সেই সত্য? সেই রাতে দামলা আবারও সে পরিবারকে এক ভয়ানক রূপে দেখতে পায়। তারা দামলার কাছে সাহায্য চায়, কিন্তু দামলা ভয় পেয়ে আছে, সে কিছুই বুঝে উঠতে পারে না। ঠিক তখনই তার দরজায় কে যেন কড়া নাড়তে শুরু করে। দামলা যখন দরজা খোলে তখন সেখানে ফাতেমা তাকে সাবধান করতে শুরু করে যেন সে এখনই এই গ্রাম ছেড়ে চলে যায়। ফাতেমা তাকে বলে এখানে থাকাটা তোমার মোটেও উচিত হচ্ছে না। দামলা বারবার জিজ্ঞাসা করে আপনার আর কিছু বলার আছে, আপনি বলুন, আমি জানতে চাই। কিন্তু ফাতেমা একটাই কথা বলে, সে সবকিছু বলতে পারবে না, কিন্তু এখান থেকে চলে যাওয়াটাই তার জন্য উচিত হবে। আর ঘটনাটা এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে বাকিদের সাথে এখন ভয়ানক ঘটনা ঘটতে শুরু করেছে। সেদিন রাতে হুইসেলের মা ঘুমের মধ্যে কালো জাদুর দৃশ্যগুলো দেখতে পায়, এমনকি তার ছেলে স্বপ্নে তার সতীত্ব নিয়ে তাকে প্রশ্ন করে। এগুলো দেখে ফাতেমা ঘুম থেকে উঠে পড়ে। যখন সে তার ছেলেকে খুঁজতে তার রুমে যায় তখন সেখানে হুইসেলকে সে মৃত অবস্থায় দেখতে পায়। আর কিছুক্ষণ আগেই তার ছেলের উপর আক্রমণ হয়েছিল। এখন সে সিদ্ধার্থের কাছে যায়। এবার সে সত্যটা বলবে। সে বুঝতে পারে যতদিন সে সত্যকে লুকিয়ে রাখবে ততদিন এই অশরীরগুলো তাকে শান্তিতে থাকতে দেবে না। এবং কাঁদতে কাঁদতে সে তার ভাইকে বলে সবকিছুর জন্য আমিই দায়ী, আমার দোষের কারণেই আমি আমার ছেলেকে হারিয়েছি। এখানে বের হয়ে আসে আসল সত্যটা, যে পরিবারকে ঘিরে এতদিন এত কিছু হয়েছে সে পরিবার সম্পর্কে আমরা আগেই জানতে পেরেছি। হাসান এবং কামাল দুই ভাইয়ের শত্রুতা, কিন্তু এর আড়ালে ছিল আরও একটি গল্প। একই গ্রামে কামাল এবং খাদিজা যখন একে অপরকে ভালোবাসত তখন অপরদিকে হানিফা নামের একটা মেয়ের সাথে কামালের বড় ভাই হাসানের সম্পর্ক ছিল এবং প্রায় সবসময় তাদের মাঝে শারীরিক সম্পর্ক হতো। হাসান হানিফাকে কথা দিয়েছিল সে তাকে বিয়ে করবে, কিন্তু পরবর্তীতে নিজের ছোট ভাইয়ের প্রেমিকাকে তার খুবই পছন্দ হয়ে যায়। এর ফলে ছোট ভাইকে ধোঁকা দিয়ে সে খাদিজাকে বিয়ে করে ফেলে। আর এই বিষয়টা হানিফা কখনোই মেনে নিতে পারেনি। কামালের বড় ভাই যেহেতু কামালের প্রিয় মানুষটাকে কেড়ে নিয়েছে, তাই হানিফা কামালের সাথে মিলে হাসানের বিরুদ্ধে একটা ঘৃণ্য ষড়যন্ত্র করতে শুরু করে, এক কালো জাদুর ষড়যন্ত্র। তারা দুজনে গ্রামের প্রত্যন্ত এলাকায় এক বৃদ্ধ লোকের কাছে যায় যে নাকি কালো জাদুর চর্চা করত। এই মহিলাকে দেখে আপনারা চিনতেই পেরেছেন,
এটি সেই মহিলা যে দামলাকে ওই পরিত্যক্ত বাড়ির সামনে যেতে সাবধান করেছিল। আর সেদিন দামলার ক্যামেরায়ও তার কোনো ভিডিও রেকর্ড হয়নি, অর্থাৎ বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না। হানিফা হাসানের প্রতিশোধ নিতে চেয়েছিল। কামালও তাকে মারতে চেয়েছিল, কারণ বড় ভাই হয়েও সে তার প্রেমিকাকে বিয়ে করে তাকে ধোঁকা দিয়েছে। আর দ্বিতীয়ত, হাসান মারা গেলে খাদিজার বিয়ে গ্রামের রীতি অনুযায়ী কামালের সাথেই করানো হবে, কিন্তু সে কালো জাদুকর বিদ্যা তাদেরকে বলে কালো জাদুকরির জন্য তাদের জীবনদানের বিনিময় লাগে, তাদেরকে একটি শর্ত মানতে হবে। কালো জাদু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কামাল এবং খাদিজার প্রথম সন্তানকে জিনদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে, না হলে পরিণতি হবে ভয়াবহ। কামাল এতটাই পাগল হয়ে গিয়েছিল সে এতেও রাজি হয়ে যায়, কোনোই দ্বিধাবোধ করে না। অর্থাৎ এই কালো জাদুর পেছনে ছিল শুধু কামাল ও হানিফা। এখন সিদ্ধার্থ হুইসেলের মার উপর রেগে গিয়ে বারবার জিজ্ঞাসা করতে শুরু করে, তুই কেন এমনটা করলি? কারণ হানিফা নামক সেই মেয়ে হচ্ছে তার বোন। অর্থাৎ কালো জাদুর পেছনে খাদিজার কোনো হাত ছিল না, বরং মূল হাত ছিল কামাল এবং সিদ্ধার্থের বোন হানিফার। ঠিক তেমনটাই হয়, তারা যেমনটা চেয়েছিল। 1 বছরের মাথায় হাসান মারা যায়। তারপর গ্রামের রীতি অনুযায়ী হাসানের ছোট ভাই কামালের সাথেই খাদিজার বিয়ে পড়িয়ে দেওয়া হয়। কিন্তু যখন তাদের প্রথম সন্তান হয় তখন কামালের সত্যের কথা একদমই ভুলে গিয়েছিল। তবে সময় যতই যেতে শুরু করে তাদের মধ্যে ভয়ানক কিছু ঘটনা প্রতিদিনই ঘটতে শুরু করে। তখনই তার মনে হয় সেই সত্যের কথা। তাই পরিস্থিতি যখন একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তখন কামাল সিদ্ধান্ত নেয় সে ওই সত্যটা পূরণ করবে। কিন্তু এতদিনে তার প্রথম সন্তানের প্রতি তার মায়া অনেক বেশি বেড়ে গিয়েছিল, তাই কোনোভাবেই সে এই কাজটা করতে পারছিল না। তবে নিজের মনকে সে অনেক সান্ত্বনা দেয় আর সিদ্ধান্ত নেয় যে সে ওই খারাপ চিন্তার নামে নিজের ছেলেকে উৎসর্গ করবে। একসময় নিজের মনের অজান্তে কখন যে সে এই কাজ করে ফেলে সে নিজেও বুঝে উঠতে পারে না। কিন্তু কাজটা করার পর সে আর নিজেকে সামলাতে পারে না যে কিভাবে নিজের হাতে নিজের ছেলেকে এই দুনিয়া থেকে সে সরিয়ে দিল। নিজের ছেলেকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে সে নিজেকেও সেখানে উৎসর্গ করে ফেলে। আর ঠিক তখনই খাদিজার গর্ভে কামালের আরও একটি সন্তান ছিল। খাদিজা যখন একসাথে নিজের প্রথম সন্তান আর কামালের এই দুনিয়া থেকে চলে যাওয়ার খবরটা তাকে দেওয়া হয় তখন সে আর সেটা সহ্য করতে পারে না। একসাথে দুজনকে হারানোর ব্যথা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না, যার কারণে মানসিক ও শারীরিক ভারসাম্যহীনতার কারণে একটা সময় দুর্ঘটনাবশত তার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। আর এটা ছিল একটি মেয়ে, কিন্তু সময়ের অনেক আগে ভূমিষ্ঠ হওয়ার কারণে তার অনেক শারীরিক ত্রুটি ছিল। তার শরীরে বিভিন্ন জায়গায় ফোসকা পড়তে শুরু করে, এমনকি তার জীবিত থাকার সম্ভাবনাটাও একদমই নগণ্য ছিল। এমনকি তারা সন্দেহ করতে শুরু করে যে হয়তোবা সে কালো জাদুর প্রভাবেই এমন সন্তানের জন্ম নিয়েছে। তাই এই বাচ্চাটাকে তারা মোটেও ভালো চোখে দেখছিল না। তাই একসময় তারা সিদ্ধান্ত নেয় বাচ্চাটাকে বিদায় জানানোর সময় হয়ে গেছে, তার জন্য একটু কবর করা হয়, তাকে এখনই চাপা দিয়ে ফেলতে হবে। কিন্তু হানিফা এ পর্যন্ত যে পাপ করেছিল তার ধারা এই ঘৃণ্য কাজ আর করা সম্ভব না। তাই সে সকলের চোখের আড়ালে এই সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে সেখান থেকে সরিয়ে শহরের একটা ফুটপাতে ফেলে দিয়ে আসে। আর সে ভাবে কেউ না কেউ তো অবশ্যই তাকে সেখান থেকে কুড়িয়ে নেবে। আর তার ধারণা মতো ঠিক সেটাই হয়। এটা সিদ্ধার্থের ওয়াইফ ফাতেমা বুঝতে পারে এবং এই সমস্ত কিছু শোনার পর সে এবার চুপ থাকবে না, সে সবাইকে সবকিছু জানিয়ে দেবে। আজ পর্যন্ত নিজের বোনকে দোষী মনে করে কতটা কষ্ট সে দিয়ে এসেছে এই সবকিছুই সে জানিয়ে দেবে। তখন সিদ্ধার্থ তাকে আটকায়, তার উপর রেগে গিয়ে তাকে বারবার জিজ্ঞাসা করে কাকে বলবি তুই? তখন ফাতেমা তাকে জানায় যে দামলাকে বলবে। এটা শুনে সিদ্ধার্থ অবাক হয়ে যায়, জানায় গতবারের ঘটনা সম্পর্কে। সে যখন দামলাকে চেক আপ করতে গিয়েছিল তখন তার হাতে একটা রহস্যময় দাগ সে দেখেছিল, যে দাগটা ছিল খাদিজার সদ্য জন্ম নেওয়া বাচ্চার হাতে। তাছাড়া দামলার সাথে ঘটা ঘটনাগুলো তার সাথে কেন কানেক্টেড বুঝতেই পারছে না। এই দামলাই হলো খাদিজার অসুস্থ সে সন্তান, যাকে শহরের ফুটপাতে ফেলে আসা হয়েছিল। সিদ্ধার্থ একজন রাগী মানুষ ছিল, সেখানে আজকে ফাতেমা নিজের সহ্যসীমা পার করে ফেলে, তাকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে, যেখানে তাকে সে শেষমেশ শয়তান বলে ওঠে। যে নাকি একটা বাচ্চাকে নিয়ে এমন পরিকল্পনা করতে পারে সে শয়তান ছাড়া আর কিছুই নয়। যার কারণে সে রেগে গিয়ে ফাতেমাকে আটকাতে তার গলা চেপে ধরে। আর এখানেই ফাতেমা তার হাতে ছটফট করতে করতে মারা যায়। আসলে কিছু আসাঙ্গিক ঘটনায় সে কালো জাদুর প্রভাব এই গ্রাম থেকে কিছুটা কমে গেলেও দামলা ফিরে আসাতে সেটা আবারও প্রখর হয়ে উঠেছে। আর এই সত্যটা বের হওয়ার সাথে সাথে সেই সকলে এখন মারা যাবে যারা যারা এই ঘটনায় জড়িত ছিল। আর অপরদিকে দামলা আজকের রাতেও যখন উপরতলা যায়, এবার সে সমস্ত ঘটনা তার সামনে পরিষ্কার হতে শুরু করে। যেগুলো আমরা এতক্ষণ জানতে পারলাম, উপরতলা এই দৃশ্যগুলো সে ভিজুয়াল দেখতে পায়। এতদিন যেগুলো তার সম্পূর্ণ অজানা ছিল, সে বাচ্চা জন্ম নেওয়ার পর সবাই তাকে কোলে নিয়ে দামলাকে বলছে এটা তুমি। তাছাড়া দামলা নিজের অতীতের সকল ঘটনা এখানেই দেখতে পায়। তার চোখের সামনে সবকিছু ভেসে উঠতে শুরু করে। সে জানতে পারে তার মা অন্য কেউ নয়, বরং খাদিজা নিজেই, যাকে নাকি এখন পর্যন্ত সে পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে। অপরদিকে হানিফা সমস্ত সত্য স্বীকার করে নিজের ছেলেকে দেখে সে যেন আটকে উঠতে শুরু করে। আর হঠাৎ তাকে ছোঁয়ার সাথে সাথে সে হানিফার উপর আক্রমণ করতে শুরু করে, আর সেখানেও হানিফা মারা যায়। তাছাড়াও এদিকে ভুলবশত সিদ্ধার্থ ফাতেমাকে মেরে ফেললেও সে অশরীরগুলো
তাকে বলতে শুরু করে সত্যটা এখনো পূরণ হয়নি এবং সে দেখতে পায় দামলা কোনো এক অদৃশ্য কাউকে ফলো করে কোথায় একটা যেন যাচ্ছে। আসলে দামলা দেখতে পাচ্ছে ওই বাচ্চাটার কথা অনুযায়ী সে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু সিদ্ধার্থের চোখে সেখানে কেউ নেই। একসময় ওই ছোট বাচ্চাটা তাকে জঙ্গলের মাঝখানে ঠিক ওই পরিত্যক্ত বাড়িটার সামনে নিয়ে যায়। দামলা খাদিজাকে দেখতে পায়। সে এখন সবকিছুই জানে। এতদিন সে জানতো না তার মা বাবা কোথায়, সে কোথা থেকে এসেছে, কিন্তু এখন সে জানে এই খাদিজাই হলো তার আসল মা। দামলা খাদিজাকে নিজের হাতের দাগটা দেখায়। এটা দেখার পর খাদিজাও অবাক হয়ে যায়। তারা বিশ্বাস হচ্ছিল না এটা কিভাবে সম্ভব। তাই সে দ্রুত সে নবজাতকের কবরের সামনে যায়। সেখানে গিয়ে সে কবর করতে শুরু করে এবং সে বুঝতে পারে এখানে আসলে কোনো কিছুই ছিল না। তার সন্তান এতদিন জীবিত ছিল, আর এত বছর পর নিজের হারানোর সন্তানকে খুঁজে পেয়ে খাদিজা কাঁদতে শুরু করে এবং তাকে জড়িয়ে ধরে। দামলাও নিজের মাকে খুঁজে পেয়ে কিছুটা শান্তি অনুভব করে। ঠিক তখনই পেছন থেকে সিদ্ধার্থ এসে দামলাকে দড়ি দিয়ে পেঁচিয়ে ফেলে। খাদিজা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এতদিনে সে অনেক বিদ্ধ হয়ে গেছে। সিদ্ধার্থকে আটকানোর মতো শক্তি তার একদমই নেই। সিদ্ধার্থের মুখ থেকে এখানে আরো একটা সত্য বের হয়ে আসে। সেটা হলো কালো জাদুর সত্য অনুযায়ী বলা হয়েছিল যে কামালের এবং খাদিজার প্রথম সন্তানকে তাদের উৎসর্গ করতে হবে, আর যেটা সে করেও ছিল। তবে কেন সেই অশরীরগুলো এখনো শর্ত পূরণ হয়নি বলে প্রত্যেকের ক্ষতি করে আসছে, এমন একটা প্রশ্ন বারবার থেকেই যায়। সেখানে জানা যায় কামাল তার যে সন্তানকে উৎসর্গ করেছিল সেটা আসলে তার সন্তান ছিল না, সেটা ছিল তার বড় ভাই হাসানের। অর্থাৎ মৃত্যুর আগে হাসান এবং খাদিজার শারীরিক মিলনের ফলে খাদিজার গর্ভে সন্তান এসে গিয়েছে, যেটা খাদিজা গোপন করেছিল। যার ফলে কামাল মনে করতে শুরু করে এটাই তার প্রথম সন্তান, আর তাকে উৎসর্গ করলে হয়তো বা কালো জাদুর প্রথম সত্যটি পূরণ হবে। কিন্তু আদতে সেটা তার প্রথম সন্তান ছিল না। তার প্রথম সন্তান ছিল এই দামলা, আর যে এখন পর্যন্ত জীবিতই আছে। তাই কালো জাদুর জিনদের সত্য অনুযায়ী তার সত্য এখনো পূরণ হয়নি। সিদ্ধার্থ জেনে গেছে যে দামলাকে উৎসর্গ করলেই সে প্রভাব একদমই কেটে যাবে। তাই দামলাকে সিদ্ধার্থ একটা গাছের সাথে ঝুলিয়ে দেয়। দামলা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারে না। আর এক সময় খাদিজার সামনে ছটফট করতে করতে সেখানে দুনিয়া ত্যাগ করে সে। তবে মারা যাওয়ার আগে সে নিজের অতীত আর সত্যটা জানতে পেরেছে। সিদ্ধার্থ এবার শান্ত হয়, কিন্তু তখনই খাদিজা একটা কুড়াল নিয়ে সিদ্ধার্থের পেছন থেকে তাকে আঘাত করে, আর সিদ্ধার্থ সেখানে মারা যায়। অবশ্যই শেষে খাদিজা আর একা বেঁচে থাকতে চায় না, তাই সে নিজেও নিজের মেয়েকে কোলে তুলে চিরকালের জন্য এই গ্রাম থেকে যেতে শুরু করে। আর এই গ্রামে যারা যারা এই কালো জাদুর প্রভাবে মারা গিয়েছিল তাদের প্রত্যেকেই অশরীর রূপে তাদেরকে বিদায় জানাতে শুরু করে। আর এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।